যেই জন্য বৈষম্যবিরোধী আন্দোলনটা কোনো একটা মুখ্য উদ্দেশ্য ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদ থেকে ফিরে আসা এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে প্রতিষ্ঠিত করা। সেটাতেই কেন যেন তারা হয়তো সে ছুটে আসতে পারছিল না। সেই জন্য অন্যদের মতো আমি কিছু ক্ষুব্ধ ছিলাম, এই কথা আমি ব্যক্ত করেছি সুস্পষ্টভাবে। কিন্তু ইদানিংকালে আমার যেটা মনে হচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর তার আচরণ, তার কথাবার্তা, তার নীতির প্রতি যেগুলো মাঝে মাঝে নীতি নির্ধারণ করছে, আমার কেন যেন মনে হচ্ছে সেই আমাদের যে হচ্ছে আমাদের ভিন্ন মতটা ছিল সেটা কিছুটা দূর করার জন্য উনি হতে কাজ হাতে নিয়েছেন। ভারতের যে আপনি কদর রাজ্য হিসেবে যেটা প্রতিষ্ঠা করেছিল আপনার গত সরকার যেমন, সেটা থেকে তারা বেরিয়ে আসার সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে। সেটা একটা শুভ সঙ্গীত, শুভ ইঙ্গিত এবং শুভ সংবাদ। নতুন সরকার গঠন করার পরে 3 মাস 3.5 মাস অতিক্রম করেছে অলরেডি। সেখানে সরকারের কিভাবে দেখছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে রেড টেলিফোনটি ছিল সেটি কোনো কারণে তার বিচ্ছিন্ন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই কথা উঠেছে যে ওনার হুমকি আছে। সার্বিক এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের এই 3.5 মাসকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং চেঞ্জ টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ জন্য, শ্রোতাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার জ্ঞান সীমিত, কিন্তু যেহেতু আমি একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, দেশের স্বাধীনতার লগ্ন থেকে দেশকে দেখে আসি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সুযোগ হয়েছিল, দেশে অনেক দামি দামি লোকজনের সাথে উঠা বসার সুযোগ হয়েছে। আমার অভিজ্ঞতা আগে দুটো একটা কথা বলতে পারে, উত্তর দিতে পারে। সেটা হচ্ছে একটা অন্তত একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সরকার দায়িত্ব নিয়েছে, এবং এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল ডক্টর ইউনূস, তারও কিন্তু দুর্যোগপূর্ণ অবস্থা নিয়েছে। একটা জালিম সরকার সে 15 বছর অত্যাচার নির্যাতন চালিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে, সমাজ ভাঙ্গা ধ্বংস করে দিয়ে পালিয়ে যাওয়ার পর হঠাৎ করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ডক্টর ইউনূসের সরকার ছিলেন 2 বছরের কাছাকাছি, তারা কিছু কাজ করেছে, তাদের অনেক বিতর্ক কাছে সব কিছু করতে পারেনি। আমার আমার মনে হয় বিতর্কে যে সাবজেক্ট করেছে আরও হয়তো সে সিংহ পাখি ছিল, অনিচ্ছাকৃত পরিস্থিতির কারণে করতে হয়েছে, কিন্তু তারা অনেক ভালো কাজ করেছে। অর্থনীতিকে বলেন, আইনশৃঙ্খলা কিছুতে বলেন, কিছুটা করেছে। অন্য জায়গায় বাংলাদেশের ইমেজ ভবিষ্য হয়েছে। বর্তমান সরকার এই মুহূর্তে আরও কম সময়, 3 মাস 7 মাস সময় হয়েছে। আমি কিন্তু আপনাকে আগেও অনেক অনেক টেলিভিশনে একটা কথা বলেছি, আগের ডক্টর ইউনূস সরকার আমি দায়ী করেছিলাম এত দ্রুত নির্বাচনটা দেওয়া উচিত হয়নি। তার পিছনে আমার যুক্তি ছিল 15-16 বছর একটা স্বৈরাচার সরকারের জাতাকলে পিষ্ট হয়ে দেশের সমস্ত ইনস্টিটিউশনগুলো, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়ার পরে, যেখানে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, যেখানে ন্যায় বিচার বলে কিছু ছিল না, সেই অবস্থা থেকে উনরা ছাত্র জনতার আন্দোলনের মুখে চলে যেতে বাধ্য উৎখাত হলো এবং এই সরকার গ্রহণ করলো দায়িত্ব, ডক্টর ইউনূস সরকার। তারা প্রাথমিকবার তারা ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, ছাত্রদের কাছে, যে তারা এই দেশকে এই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসবে কিছু সংস্কারের মাধ্যমে, ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, বিভিন্ন প্রসেসের সংস্কার করবে, যেগুলো হত্যা হয়েছে নির্বিচারে, গণহত্যা যেগুলি হয়েছে সেগুলো সুবিচার করবেন, তারপর হয়তো নির্বাচনটা দেবেন সুষ্ঠু পরিস্থিতি পাবে। সেটা তখন কিন্তু নির্বাচনের প্রশ্নটা আসেনি, তারা কিন্তু নির্বাচনের কথাও বলেনি। হঠাৎ করে 1.5 বছরের মাথায় তার সিদ্ধান্ত নির্বাচন দিয়ে দেবেন, এই যে প্রতিগুলো ওইগুলো হতে অসমাপ্ত রেখে, সেই জন্য ক্ষুব্ধ হয়েছিলাম। এবং আমার মনে আমার সাথে দেশবাসী বৃহৎ অংশে ক্ষুব্ধ হয়েছে, যারা নিরপেক্ষ, যারা কোনো পক্ষপাতি পার্টির দলের পক্ষে না। যাই হোক, কোনো হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো চাপা পড়ে, রাজনৈতিক দলগুলো হয়তো প্রেশার ক্রিয়েট করেছে, বহির্বিশ্বিত হয়তো হয়তো তাদের মধ্যে প্রেশার থাকতে পারে, সেগুলো দিয়েছে। কিন্তু আমার মনে হয় এগুলো ঊর্ধ্বে গিয়ে আরও কিছুদিন সময় নিয়ে একটা একটা ব্যবস্থা সৃষ্টি করে নির্বাচনটা দেশের আরও মঙ্গলজনক হলো। সেই পরিস্থিতিতেই একটা নির্বাচনের মাধ্যমে বর্তমান বিএনপি দল ক্ষমতা এসছে। আমি প্রাথমিকভাবে তাদের কার্যকর সেগুলো আমি খুব কিছু খুশি ছিলাম না। আমার মনে হয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই তারা হয়তো সুখী ছিল না, কারণ চতুর্দিকে যেগুলো চাঁদাবাজি হচ্ছিল, আইনশৃঙ্খলা ভঙ্গ হচ্ছিল,
সেগুলি নিয়ে এবং বিভিন্ন সামাজিক ব্যবস্থায় যে কথাগুলো উঠছিল, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে, যেই জন্য বৈষম্যবিরোধী আন্দোলনটা কোনো একটা মুখ্য উদ্দেশ্য ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদ থেকে ছুটে আসা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে প্রতিষ্ঠিত করা। সেটাতেই কেন যেন তারা হইতেছে ছুটে আসতে পারছিল না। সেই জন্য অন্যদের মতো আমি কিছু ক্ষুব্ধ ছিলাম, এই কথা আমি ব্যক্ত করেছি সুস্পষ্টভাবে। কিন্তু ইদানিংকালে আমার যেটা মনে হচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর তার আচরণ, তার কথাবার্তা, তার নীতির প্রতি যেগুলো মাঝে মাঝে নীতি নির্ধারণ করছে, আমার কেন যেন মনে হচ্ছে সেই আমাদের যে হচ্ছে আমাদের ভিন্ন মতটা ছিল, সেটা কিছুটা দূর করার জন্য উনি কাজ হাতে নিয়েছেন। যেমন ভারতের অনেক ইচ্ছা, অনেক সাবধানতার, অনেক হুঁশিয়ারের বিরুদ্ধে উনি সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিক আপনি যেমন মনে হতে তিস্তাবাদ প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে, খুব সম্ভব চাইনিজদের সহায়তায়, যেটা ইন্ডিয়া প্রতিষ্ঠিত করেছিল। ফারাক্কা একটা গ্যাঞ্জেস প্রকল্প, সেটাও যেটা অনেক আগে তৈরি হয়েছে, পাকিস্তান হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছে, এটা বন্ধ হয়েছিল শহীদ হাসিনা আমলে এবং ইন্ডিয়ার প্রতিবদ্ধতার কারণে। সেটা তারা এখন অলরেডি আপনার পাশ করেছে, হাতে নেবে। এছাড়া অনেক কিছু প্রকল্প যেগুলো আছে, যেগুলো করেছেন, বিশদ বিরোধী অনেক সময় লাগবে। এইসব সিদ্ধান্তের কারণে ভারতের যে আপনার কদর রাজ্য হিসেবে যেটা প্রতিষ্ঠা করেছিল আপনার গত সরকার যেমন, সেটা থেকে তারা বেরিয়ে আসার সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে। সেটা একটা শুভ ইঙ্গিত এবং শুভ সংবাদ। এবং অন্য জায়গায় যে আভ্যন্তরীণ যে বিষয়গুলো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেটা অনেক দূর আরও গিয়ে যেতে হবে, সব দিক দিয়ে আমার মনে হয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর যার আচরণ, যদিও আমরা বয়স কম, উনি রাজনীতি করেছেন, কিন্তু রাজনীতি করা দেশকে দলকে পরিচালনা করা, একটা 18 কোটি মানুষের দেশকে পরিচালনা এক না, এটা প্রশাসন চালানো এক না, সেটা সময় লাগবে। কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে হাঁটি পা করে নিয়ে এগোচ্ছেন। আমার মনে হয় তাকে সাধুবাদ জানি। আমার মনে হয় দেশের পরিস্থিতি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে ভালো দিকে। তবে কয়েকটা জিনিসের দিকে আমি দৃষ্টিপাত করতে হলো বর্তমান সরকারকে। মূল সমস্যা যেটা আমাদের, একটা সমস্যা যেটা হচ্ছে আমাদের হতেছে আইন শৃঙ্খলা, এটা অনেক দূরে গিয়ে যেতে হবে। আমরা জানি, আপনি হয়তো পরবর্তী প্রশ্ন রেখেছেন আমাকে, দেশের ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি এখনও চলছে। এটা একটা শক্তভাবে দমন করতে হবে। এটা এক। 2 নম্বর হচ্ছে আপনার দুর্নীতি এখনও চলছে। এটা খুব বেশি একটা এগিয়ে যায়নি দুর্নীতি রোধটা। যদিও প্রধানমন্ত্রী নিজে কণ্ঠ উচ্চারণ করেছেন, আমরা দুর্নীতি সহ্য করবো না কোনোদের। এই দুইটা হতেছে আসল কথা। তারপরে যে হত্যা, এই যে আপনার হতেছে খুন, ধর্ষণ, এগুলো যে অবাধভাবে হচ্ছে, প্রতিদিনই একটা ঘটনা দেখছি। শুধু আপনার রামিসা নয়, একটা বৃদ্ধ 75 বছর, সে হত্যা হয়েছে নাকি মারা গেছে জানি না, প্রতিনিয়ত হত্যা ধর্ষণ হচ্ছে। এটা যেন মহামারী একটা ধারণ করছে। এই 3টা জিনিস, হত্যা, দুর্নীতি এবং এই যে চিন্তা, এইটা। তারপর হচ্ছে যেটা হতেছে আমাদের বৈদেশিক নীতির দিক থেকে আমরা একটা সেন দৃষ্টিতে আমরা আছি। চতুর্দিকে বৃহৎ শক্তিগুলো, চায়না বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, এটার থেকে বেরিয়ে হয়ে একটা ব্যালেন্সড একটা প্রতিশ্রুতিতে পরিণত করা, এই জন্য তার আলোকপাত করতে হবে। এটা আমার মনে হয় হবে। যেমন মনে হয় তার মনোভাবে পরিবর্তন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমি শুভকামনা আমার সামনের দিকে আমার আশার আলোক আমি দেখছি। আপনি জাতিসংঘের যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি নির্বাচিত হলেন জেনারেল ইসলামের সাধারণ পরিষদ সভাপতি, এটা একটা যুগান্তকারী জিনিস আমাদের জন্য, একটা শুভ সংবাদ আমাদের জন্য। অবশ্যই এই অঞ্চলের মধ্যেই একজন নির্ধারণ করে, কিন্তু এখানে আরও প্রতিদ্বন্দ্বী ছিল, বিশেষ করে সাইপ্রাসের একজন প্রতিদ্বন্দ্বী ছিল। এবং আমার দুটো হচ্ছে, এই দেশের প্রতি হচ্ছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র তাদের হচ্ছে বিশ্বাস যে আমরা এই দায়িত্ব পালন করতে পারবো। এবং যে ব্যক্তিকে আপনার হইতেছে নিয়োগ করেছে বাংলাদেশের তরফে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান, নিশ্চয়ই তার গুণাবলীর উপরে একটা আস্থা ছিল, সেই জন্যই তাকে নির্বাচন করা হয়েছে। এবং খুব কাছাকাছি আপনার ভোটে উনি জিত হয়েছেন। এবং এটা একটা ভালো বাংলাদেশের একটা সম্মানের একটা জায়গায় আমরা এসেছি। এবং আমার এইটা ধরে নিয়ে আমরা আগের দিকে আরও এগিয়ে যাওয়ার পরিস্থিতি আমাদের জন্য সুবিধা হবে।
এটা আমার শুভ সংবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা।